হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদিজির চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব জনস্বার্থ মামলা এবং ক্রেতা সুরক্ষা আদালত, এই দুটি টপিক সম্পর্কে। আর আজকের ক্লাসেই তোমাদের চতুর্থ অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো, জনস্বার্থ মামলা, যাকে ইংরেজিতে বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ PIL, ঠিক আছে? এটাকে PIL বলা হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এভাবে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে PIL এর পুরো নাম কি এবং PIL কি, মানে জনস্বার্থ মামলাটা কি, এভাবে 2 মার্কসের আসতে পারে। প্রথমে দেখো যে অর্থ, এই জনস্বার্থ মামলা এটা কি। দেখো, এটা হচ্ছে একটা আইনি ব্যবস্থা, এটা একটা আইনি ব্যবস্থা। আর এই আইনি ব্যবস্থার মাধ্যমে কি করা হয়, যে আমাদের ভারতে যে দরিদ্র, অনেক পিছিয়ে পড়া যে মানুষেরা আছে, যারা বিচার ব্যবস্থার সঙ্গে অতটা যুক্ত না, অর্থাৎ যারা কি অতটা অভিজ্ঞ না যে কীভাবে ন্যায় বিচার পাওয়া যায়, যেমন বলতে পারো যে শিডিউল ট্রাইব যে আছে, অর্থাৎ তপশিলি উপজাতি যারা আছে, উপজাতি, তারা কিন্তু আইন সম্পর্কে অতটা কিছু জানে না। তাহলে তারা কীভাবে ন্যায় বিচার পাবে? তাহলে তাদেরও তো অধিকার আছে, তাই না? তাহলে যারা নিজেদের অধিকার সম্পর্কে কিছু জানে না, তাহলে তাদেরও তো অধিকারকে প্রোটেক্ট করা সরকারের দায়িত্ব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে শিডিউল ট্রাইব যে আছে বলতে পারো, বা অন্য দরিদ্র যে মানুষেরা আছে, তাদের অধিকারকে রক্ষা করার জন্য, তারা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, যেটাকে বলা হয় জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তাহলে এই মামলা দায়ের করা যায় কোনো, আর কি এখানে দেখো পাবলিক ইন্টারেস্ট মানে কি, পাবলিক অর্থাৎ জনগণ, ইন্টারেস্ট মানে স্বার্থ। কাদের স্বার্থ? পাবলিকের স্বার্থ, অর্থাৎ জনগণের স্বার্থ সম্পর্কিত বিষয়ে কিন্তু লিটিগেশন অর্থাৎ এই মামলা দায়ের করা যায়। ধরো কোনো একটা অঞ্চলে, ধরো একটা কোনো উপজাতি অঞ্চলে, সেখানে আর কি বন জঙ্গল কাটা হবে, সেখানে অনেক উপজাতিরা বাস করে। তাহলে সেই উপজাতিরা যেখানে বাস করে সেখানে এখন বন জঙ্গল কেটে ফেলা হবে, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু সেখানের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, তাই না? আর যারা উপজাতি আছে তাদের বাসস্থান, তারা নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তাহলে এখানে তাদের যে অধিকারটা সেখানে থাকছে না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু অন্য কোনো সংগঠন বা অন্য কোনো ব্যক্তি কিন্তু এই যে গোষ্ঠী, তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই জনস্বার্থ মামলা দায়ের করতে পারে। কোথায়? হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। বোঝা গেল? তাহলে জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই মামলা দায়ের করতে পারে অন্য ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য না। যেমন আমার কোনো পার্সোনাল ব্যক্তিগত কোনো যদি আমি ন্যায় বিচার পেতে চাই, তাহলে কিন্তু আমি এই PIL পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা কিন্তু আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ফাইল করব না। আমার নিজের স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ আমি নিজে ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু আমি PIL পিটিশন জমা করব না, ঠিক আছে? এই PIL অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ জনস্বার্থ মামলা, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তখনই দায়ের করা যায় যখন অন্য ব্যক্তির, অন্য জনসমষ্টির স্বার্থ রক্ষার জন্য। ধরো আমি PIL হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দায়ের করব, কিন্তু সেখানে কিন্তু আমি যে PIL দায়ের করব হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, সেখানে সেই মামলাতে কিন্তু আমি আমার কোনো স্বার্থ যাতে না থাকে, আমি যাতে ন্যায় বিচার সেখানে না পাই। কাদের ন্যায় বিচার পাবে? যাতে অন্য পাবলিকের, ঠিক আছে? ব্যক্তিগত যাতে কোনো ব্যাপার না থাকে, সেখানে অন্য মানুষের স্বার্থ রক্ষার জন্য, অন্য মানুষের অধিকার রক্ষার জন্য, অন্য দুর্বল যারা পিছিয়ে পড়া নাগরিকরা আছে তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদের মানবাধিকার রক্ষার জন্য, তারা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য কিন্তু আমি তাদের স্বার্থ রক্ষার জন্য আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই PIL পিটিশন দায়ের করতে পারবো। বোঝা গেল? তাহলে এই জনস্বার্থ মামলা শুধুমাত্র অন্য জনসমষ্টির স্বার্থে, যারা পিছিয়ে পড়া, যারা নিজেরা বিচার ব্যবস্থার সঙ্গে অতটা যুক্ত না, তাদের স্বার্থ যাতে রক্ষিত হয়, তার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভারতে। যে না, যারা উপজাতি আছে, ST আছে, ধরো তারা আইন সম্পর্কে কিছু জানেই না, তাহলে তাদের সঙ্গে যদি কোনো তাদের মানবাধিকার
লঙ্ঘন হয়ে যায়, তাদের মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে তারা কোথায় যাবে? তারা জানেই না মৌলিক অধিকার বলতে কি বোঝায়, তাদের যে অধিকার আছে কি কি সেটাই তারা জানে না। তাহলে তাদের অধিকার রক্ষার জন্য অন্য মানুষরা কি করতে পারে, যারা শিক্ষিত, যারা একটু লেখাপড়া জানে, তারা কি করতে পারে, তাদের স্বার্থ রক্ষার জন্য এই পিআইএল জমা করতে পারে, দায়ের করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই আইনি ব্যবস্থার অর্থাৎ জনস্বার্থ মামলার। বোঝা গেল? নেক্সট অর্থ এগুলো। এবার দেখো যে উদ্দেশ্য, এই জনস্বার্থ মামলা এই আইনি ব্যবস্থার প্রবর্তনের উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যায় বিচার যাতে পায় মানুষেরা, যারা দুর্বল পিছিয়ে পড়া মানুষ আছে, যারা আইন ব্যবস্থার সঙ্গে আর কি বিচার ব্যবস্থার সঙ্গে অতটা যুক্ত না, তারাও যাতে ন্যায় বিচার পায়, তার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। আর মনে রাখবে এই যে জনস্বার্থ মামলা, এর জনক বলা হয় PN ভগবতী, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, ঠিক আছে, তাকে বলা হয় PN ভগবতী। তাহলে এই নামটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে জনস্বার্থ মামলার জনক কাকে বলা হয়? PN ভগবতীকে। এবার দেখো উদ্দেশ্য বললাম যে পিছিয়ে পড়া দুর্বল যে মানুষেরা আছে তাদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু এটা গঠন করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো যে গুরুত্ব, তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে 6 মার্কসের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে জনস্বার্থ মামলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা জনস্বার্থ মামলা সম্পর্কে টিকা লেখো, এভাবে একটা কোশ্চেনই আসতে পারে। তো তোমরা ভূমিকা বা সংজ্ঞা দিবে, সংজ্ঞা দিয়ে তারপরে উদ্দেশ্য লিখবে, তারপরে গুরুত্ব লিখবে, তারপরে উপসংহার দেবে, ঠিক আছে, এভাবে লিখে দেবে। তাহলে এখান থেকে এভাবেই কোশ্চেন আসবে। ফার্স্ট দেখো যে সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করে। তাহলে এর গুরুত্ব হচ্ছে যে সাধারণ মানুষের, যে যারা পিছিয়ে পড়া দুর্বল যারা মানুষেরা আছে, দরিদ্র যারা বিচার ব্যবস্থার সঙ্গে অতটা যুক্ত না, তাদের তারা যাতে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করাই হচ্ছে এই জনস্বার্থ মামলার প্রধান উদ্দেশ্য। বোঝা গেল? নেক্সট দেখো যে মৌলিক অধিকার রক্ষায় সহায়তা করে। তাহলে মৌলিক অধিকার যদি কোনো নাগরিকের ক্ষুণ্ণ হয়, ধরো মৌলিক অধিকার বলতে কি বোঝায়, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, ভারতের যে সংবিধান আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে কিন্তু 12 নম্বর আর্টিকেলের থেকে 35 নম্বর যে আর্টিকেল আছে সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কে উল্লেখ আছে। তাহলে সেই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যে উল্লেখ আছে সেটা যদি লঙ্ঘিত হয় বা ক্ষুণ্ণ হয়, তখন কিন্তু তার জন্য এই জনস্বার্থ মামলা এটা করা যায়। তাহলে এটা হয়ে গেল আরেকটা গুরুত্ব। নেক্সট হচ্ছে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় ভূমিকা। তাহলে মানবের যে অধিকার আছে, মৌলিক অধিকারটাই ধরতে পারো, তাহলে সেই মানবাধিকার আর যে পরিবেশ রক্ষায়ও কিন্তু এটা দায়ের করা যায়, অর্থাৎ এই যে PIL অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটাও কিন্তু দায়ের করা যায়। বোঝা গেল? নেক্সট দেখো যে গণতন্ত্রকে শক্তিশালী করে। তাহলে গণতন্ত্র কি? যে সাধারণ মানুষেরাও কি করবে, যে দেশকে পরিচালনা করতে তারাও কিন্তু সেখানে যোগদান করবে। তাহলে যেহেতু সাধারণ জনগণও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে কিসের মাধ্যমে? এই জনস্বার্থ মামলার মাধ্যমে, তাই না? তাহলে সেই জন্য গণতন্ত্রকে কিন্তু শক্তিশালী করে এই জনস্বার্থ মামলা। আর নেক্সট হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এটা কি? যে ধরো সরকার, শাসন বিভাগ বলো, আইন বিভাগ বলো, তারা যদি তাদের কাজে ফেল হয়ে যায়, ব্যর্থ হয়, ঠিক আছে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, তখন কিন্তু বিচার বিভাগ কি করে, যে তাদের কাজে হস্তক্ষেপ করে। ধরো সরকার কারো মৌলিক অধিকারকে রক্ষা করতে পারলো না, তাদের সরকারের ফেলিয়ার, তখন কিন্তু শাসন আর কি বিচার বিভাগ কি করবে, বিচার বিভাগ সেখানে ইন্টারফেয়ার করবে। অর্থাৎ এই PIL পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা কিন্তু রূপ, কিসের রূপ? যে এই বিচার বিভাগীয় সক্রিয়তারই একটা রূপ হচ্ছে এই জনস্বার্থ মামলা, ঠিক আছে। তাহলে এবার আলোচনা করব যে এই জনস্বার্থ মামলা তো হয়ে গেল, এবার আলোচনা করব কি, যে ক্রেতা সুরক্ষা আদালত অর্থাৎ কনজিউমার কোর্ট। এখন দেখো যে ক্রেতা আদালত অর্থাৎ কনজিউমার কোর্ট, এটাকে কিন্তু আমরা ক্রেতা সুরক্ষা আদালত বলে থাকি, ঠিক আছে। তাহলে দেখো এই ক্রেতা সুরক্ষা আদালত এটা কি? দেখো ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে যারা উপভোক্তা, যারা কোনো পরিষেবা নিচ্ছে বা যারা কোনো দ্রব্য কিনছে, তারা হচ্ছে উপভোক্তা বা ক্রেতা। ধরো আমি বাজার থেকে কোনো দ্রব্য আমি কিনে আনলাম, বা আমি কোনো পরিষেবা নিচ্ছি, টেলিকম কোম্পানি থেকে আমি মাসে মাসে কি করছি, যে রিচার্জ করছি, তাহলে একটা পরিষেবা নিচ্ছি। তাহলে শুধুমাত্র যে দ্রব্য কিনছি তা নয়, দ্রব্য হলেও হবে, আবার পরিষেবার ক্ষেত্রেও কিন্তু এটা হয়।
তাহলে যে পরিষেবা গ্রহণ করছে বা কোনো দ্রব্য কিনে আনছে সেই হচ্ছে কি, সে হচ্ছে ক্রেতা। তাহলে সেই ক্রেতারা যাতে প্রতারণার না শিকার হয়, ঠিক আছে, ক্রেতারা যাতে প্রতারণার শিকার না হয় তার জন্য কিন্তু এই কনজিউমার কোর্ট অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালত গঠন করা হয়েছে। এটা কিন্তু 1986 সালে একটা আইনের দ্বারা করা হয়েছে, ঠিক আছে, 1986 সালে ক্রেতা সুরক্ষা আইন, ঠিক আছে, 1986 সালের ক্রেতা সুরক্ষা আইনের দ্বারা এই ক্রেতা সুরক্ষা আদালত কিন্তু গঠন করা হয়েছে, এটা মনে রাখবে। তাহলে পরীক্ষায় যদি আসে যে কোন আইনের দ্বারা ক্রেতা সুরক্ষা আদালত গঠন করা হয়েছে, তাহলে মনে রাখবে যে 1986 সালের ক্রেতা সুরক্ষা আইনের দ্বারা কিন্তু এই আদালত গঠন করা হয়েছে। কিসের জন্য? যে ক্রেতাদের, উপভোক্তাদের তাদের যে অধিকার, তাদের যে রাইটস, কিসের রাইটস, যাতে তারা প্রতারণার শিকার না হয়, কোনো একটা দ্রব্য কিনে আনলে তাতে যাতে সে না ঠকে যায়, তার জন্য কিন্তু এই ক্রেতা সুরক্ষা আদালত কিন্তু গঠন করা হয়েছে। তাহলে এর উদ্দেশ্যটা বোঝা গেল যে ক্রেতা সুরক্ষা আদালত কিসের জন্য গঠন করা হয়েছে, যে ক্রেতাদের, উপভোক্তাদের অধিকার যাতে সুরক্ষিত হয়, তারা যাতে কোনো পরিষেবা বা দ্রব্য যদি কিনতে চায় তখন যাতে তারা না ঠকে যায়, এটা প্রধান উদ্দেশ্য। নেক্সট হচ্ছে গঠন। দেখো ভারতে কিন্তু এই যে ক্রেতা সুরক্ষা আদালত এর কিন্তু 3টি স্তরে বিভক্ত আছে। কি কি স্তর? একটা হচ্ছে জেলা স্তরে, একটা হচ্ছে রাজ্য স্তরে, আরটা হচ্ছে 3 নম্বর জাতীয় স্তরে। তাহলে এই 3টি স্তরে কিন্তু এই জেলা কি ক্রেতা আদালত, কনজিউমার কোর্ট কিন্তু এই 3টি স্তরে বিভক্ত ভারতে। জেলা ক্রেতা আদালত বলা হয়, ঠিক আছে, জেলা ক্রেতা আদালত, আর একটা রাজ্য ক্রেতা আদালত, আর একটা জাতীয় ক্রেতা আদালত। তাহলে এই যে 3টি স্তর আছে ভারতে ক্রেতা সুরক্ষা আদালতের, জেলা ক্রেতা আদালত, রাজ্য ক্রেতা আদালত আর জাতীয় ক্রেতা আদালত, এখানে দেখো জেলা ক্রেতা আদালতে 50 লাখ টাকা পর্যন্ত, 50 লাখ অর্থাৎ 50 লক্ষ টাকা পর্যন্ত যে মামলা, 50 লক্ষ টাকার মামলা পর্যন্ত এই জেলা ক্রেতা আদালত সেই মামলার নিষ্পত্তি করে। 50 লাখ থেকে শুরু করে, ঠিক আছে, 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকার কোনো যদি মামলা আসে, যদি ঘাপছাট হয়ে থাকে, কেউ যদি ঠকে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা রাজ্য ক্রেতা আদালতে তার নিষ্পত্তি হবে। আর যদি 2 কোটি টাকার ঊর্ধ্বে, 2 কোটি টাকার বেশি, 2 কোটি টাকার বেশি এর ঊর্ধ্বে যদি কোনো মামলা আসে, সেটা কিন্তু জাতীয় ক্রেতা আদালত এখানে যাবে, তার নিষ্পত্তি এই জাতীয় ক্রেতা আদালত করে থাকবে। তাহলে বোঝা গেল, যদি কোনো বাণিজ্যে, ঠিক আছে, যদি কেউ প্রতারণার শিকার হয়, কোনো পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো ক্রেতা যদি প্রতারণার শিকার হয়, তখন কিন্তু যেই পরিমাণ টাকার উল্লেখ করলাম 50 লাখ টাকার নিচে হলে, মানে 50 লাখ টাকার মধ্যে থাকলে সেটা জেলা ক্রেতা আদালতে যাবে সেই মামলা, 50 লাখ থেকে 2 কোটির মধ্যে থাকলে সেটা যাবে রাজ্য ক্রেতা আদালতে, আর 2 কোটির ঊর্ধ্বে হলে সেটা যাবে কোথায়? জাতীয় ক্রেতা আদালতে। এর আগে কিন্তু এটা কিন্তু 2021-এ করা হয়, ঠিক আছে, এই যে পরিমাণটা টাকার, এটা কিন্তু 2021-এ করা হয়। এর আগে কিন্তু অন্য ছিল, 2021-এ কেন্দ্র সরকার এটা তৈরি করে দেয়, নতুন করে দেয়, ঠিক আছে। এবার দেখো বৈশিষ্ট্য, এই ক্রেতা সুরক্ষা আদালতের বৈশিষ্ট্য কি, যে এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে শুধুমাত্র ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য গঠিত। এমন না যে হাইকোর্ট যেমন, সুপ্রিম কোর্ট যেমন কোনো একজন ব্যক্তির যে কোনো অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে চলে যাবে মামলা করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে, যে কোনো কোর্টে। কোনো খুন হলো, মার্ডার হলো, তাহলে তার নিষ্পত্তি কোথায় হবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেগুলিতে হবে। কিন্তু এখানে কিন্তু এই আদালতের মধ্যে এমন নয় যে খুন হলো, মার্ডার হলো, সেই কেসের নিষ্পত্তি এই ক্রেতা সুরক্ষা আদালত করবে, তা কিন্তু নয়। এই আদালতের নামই হচ্ছে ক্রেতা আদালত। ক্রেতা আদালত অর্থাৎ ক্রেতাদের জন্য এই আদালতটা, যারা পরিষেবা গ্রহণ করছে, যারা দ্রব্য কিনছে, তাদের অধিকারকে সুরক্ষিত করাই এই আদালতের মূল উদ্দেশ্য। তাহলে শুধুমাত্র ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য গঠিত, অন্য কোনো কাজের জন্য কিন্তু এই ক্রেতা আদালত গঠিত হয়নি, শুধুমাত্র ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য। এটা প্রধান বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে, ফিচার্স হচ্ছে এই ক্রেতা সুরক্ষা আদালতের, যে 3টি স্তরে বিন্যস্ত। বললামই
জেলা ক্রেতা আদালত, রাজ্য ক্রেতা আদালত আর জাতীয় ক্রেতা আদালত, এই তিনটি স্তরে কিন্তু বিভক্ত ভারতে। এটা আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে শুধুমাত্র দ্রব্য নয়, পরিষেবাও এর অন্তর্গত। শুধুমাত্র যে কোনো ক্রেতা দ্রব্যের ক্ষেত্রে যদি সে তার বিরুদ্ধে তার সঙ্গে যদি প্রতারণা হয় তাহলেই যে সে ক্রেতা আদালতে যেতে পারবে তা কিন্তু নয়। যদি কোনো পরিষেবার ক্ষেত্রেও সে যদি প্রতারণার শিকার হয় তাহলে কিন্তু তিনি ক্রেতা আদালতে যেতে পারেন। নেক্সট হচ্ছে আচ্ছা, শুধুমাত্র অভিযোগকারীর নালিশ। তাহলে এই ক্রেতা সুরক্ষা আদালতে কিন্তু কোনো বিপক্ষে কেউ থাকবে না। যেমন কোনো মামলায় ধরো উকিল থাকে, বিপক্ষে একজন থাকে আর পক্ষে একজন থাকে, কোনো মামলা চলে, কিন্তু এখানে কিন্তু এই ক্রেতা আদালতে শুধুমাত্র অভিযোগকারীর নালিশ যাবে। অর্থাৎ কেউ প্রতারিত হয়েছে সেই শুধুমাত্র নালিশ করবে। কীভাবে নালিশ করবে? যে প্রমাণপত্র দিবে যে এই এই দ্রব্য আমি কিনেছি বা এই পরিষেবা আমি নিয়েছি আর এখানে আমার এই প্রতারণার আমি শিকার হয়েছি। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অভিযোগকারীর নালিশ যাবে। তারপরে ক্রেতা আদালত সেই নালিশের শুনানি দিয়ে তারপরে ভালোভাবে দেখবে যে সেটা কি সত্যি প্রতারিত হয়েছে কি না, তারপরে কিন্তু তা সেই ব্যক্তিকে ন্যায় বিচার প্রদান করবে। অর্থাৎ যদি কোনো দ্রব্য খারাপ দেয় তাহলে সেই দ্রব্যকে পরিবর্তন করে দেওয়ার আর কি রায় দিতে পারে। নেক্সট দেখো যে আইনজীবীর প্রয়োজন নেই। তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে, এই আদালতে কোনো উকিলের প্রয়োজন হয় না, আইনজীবীর প্রয়োজন হয় না। কিসের জন্য? যে এখানে কিন্তু শুধুমাত্র যে অভিযোগকারী, যে সে প্রতারিত হয়েছে সে অভিযোগ করবে, বাস পরে রায় দিয়ে দিবে। এমন না যে উকিল আসবে, ডেটের পর ডেট দেবে, ঠিক আছে, বিরোধী পক্ষেরও উকিল থাকবে, এমন কোনো মামলা না কিন্তু সেটা। ঠিক আছে? শুধুমাত্র যে অভিযোগকারী থাকবে তার জন্য তার নালিশটা যাবে, এর জন্য কোনো আইনজীবীর প্রয়োজনই নেই। এবার দেখো ক্ষমতা ও কার্যাবলী। এই ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা কার্যাবলী কি? তাহলে এটা কিন্তু তোমাদের 6 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। এটাও একটাই কোশ্চেন আসবে এখান থেকে যদি আসে ক্রেতা আদালত থেকে, যে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা ক্রেতা সুরক্ষা আদালতের সম্পর্কে একটা টিকা লেখো 6 মার্কসের। তাই তোমরা প্রথমে ভূমিকা দিয়ে উদ্দেশ্য, গঠন, বৈশিষ্ট্য আর কার্যাবলী এভাবে সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে? তাহলে প্রথম দেখো কার্যাবলী, যে ক্রেতার স্বার্থ সুরক্ষা করা। ক্রেতা যে আছে, যে দ্রব্য কিনে আনছে, যে পরিষেবা গ্রহণ করছে, সেই হচ্ছে ক্রেতা। তাহলে তার স্বার্থকে সুরক্ষা করাই এই আদালতের প্রধান কাজ। নেক্সট হচ্ছে এখতিয়ার পর্যালোচনা করা। এখতিয়ার মানে যে এখানে দেখো 3টি স্তরে বিভক্ত, তাহলে এক একটা স্তরের কিন্তু এক একটা এখতিয়ার। অর্থাৎ এই জেলা ক্রেতা আদালতের এখতিয়ার হচ্ছে, অর্থাৎ সে কোন বিষয়ে রায় দিতে পারবে, যে শুধুমাত্র 50 লাখ টাকার মধ্যে যেই সব মামলা যাবে। আর রাজ্য ক্রেতা আদালতের এখতিয়ার কি? যে সে শুধুমাত্র 50 লাখ থেকে 2 কোটি টাকার মধ্যে কোনো মামলার নিষ্পত্তি করতে পারে। আর জাতীয় ক্রেতা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে হচ্ছে 2 কোটি টাকার বেশি। তাহলে এই যে প্রত্যেকটা স্তরের যে ভাগ আছে, তাহলে নিজের নিজের এখতিয়ার পর্যালোচনা করে। আগে কোনো একটা মামলা আসলো সেটা দেখবে পর্যালোচনা করে যে এটা কি নিজের এখতিয়ারের মধ্যে পড়ে। কোনো একজন ব্যক্তি যার 2 কোটি টাকার ঊর্ধ্বে কোনো মামলা নিয়ে চলে গেল জেলা ক্রেতা আদালতে, তাহলে জেলা ক্রেতা আদালত তো প্রথমে পর্যালোচনা করে দেখবে যে তার এখতিয়ারের মধ্যে পড়ে কি না। সেটা দেখবে না, এটা তো 2 কোটি টাকার উপরে, তার মানে তো সেটা জেলা ক্রেতা আদালত দেখবে না, সেটা যাবে হচ্ছে জাতীয় ক্রেতা আদালতে। তাহলে এমন আর কি। তাহলে এটা একটা কাজের মধ্যে পড়ে ক্রেতা আদালতের, যে এখতিয়ার পর্যালোচনা করা, দেখবে যে সেই মামলাটা কি তার মধ্যেই পড়ে নাকি তার এখতিয়ারের মধ্যে। নেক্সট হচ্ছে ভারতীয় দণ্ডবিধি প্রয়োগের ক্ষমতা। তাহলে ভারতীয় দণ্ডবিধিও কিন্তু প্রয়োগ করতে পারে এই ক্রেতা আদালত, অন্যান্য আদালতের মতো। যে কোনো সাক্ষ্য প্রমাণপত্র, কোনো সাক্ষী দানের জন্য কাউকে ডাকতে পারে। ঠিক আছে? তাহলে অন্যান্য আদালতের মতো কিন্তু ভারতীয় দণ্ডবিধি প্রয়োগেরও ক্ষমতা আছে এই ক্রেতা আদালতের। নেক্সট হচ্ছে আদেশ বলবৎ করার ক্ষমতা। এমন না যে আদেশ দিয়ে দিল, কোনো একজন ব্যক্তি তিনি প্রতারিত হয়েছেন, ঠিক আছে, ধরো 50 লাখ টাকার ঊর্ধ্বে, ধরো 60 লাখ টাকার ঘাপচাট হয়েছে, তার সঙ্গে বেইমানি হয়েছে, প্রতারিত হয়েছে এই ব্যক্তি। তাহলে এই ব্যক্তি চলে গেল কোথায়? এই ব্যক্তি চলে যাবে এই রাজ্য ক্রেতা আদালতে, 50 লাখ টাকার ঊর্ধ্বে 60 লাখ টাকা। তাহলে এই রাজ্য ক্রেতা আদালত রায় দিল যে এখন যার সঙ্গে ব্যবসায়, ধরো এই লোকটির সঙ্গে ব্যবসায় ঘাপচাট হয়েছে, তাহলে এই ব্যক্তিকে আদালত রায় দিল যে এই ব্যক্তিকে 60 লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে, বা যেই দ্রব্য দিয়েছিল সেটা যাতে সঠিক আসে তার কাছে।
তাহলে এখন যদি এই ব্যক্তি না দেয় এই 60 লক্ষ টাকা, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই ক্রেতা আদালত কি করতে পারে, যে আইনি ব্যবস্থা নিতে পারে। এমন না যে আদেশ দিয়ে দিল বা শেষ, আদালতের কাজ শেষ, এমন না। তিনি কিন্তু আদেশ বলবৎ করার, বলবৎ অর্থাৎ কার্যকর করার, বলবতের অর্থ কি? কার্যকর, অর্থাৎ সেই যে আদেশটা দিল সেটা বাস্তবে রূপায়ণ করার ক্ষমতাও কিন্তু আছে। যদি সেই ব্যক্তি দিতে না চায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে এই ক্রেতা সুরক্ষা আদালত। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল ক্রেতা সুরক্ষা আদালত বা ক্রেতা আদালত যাকে বলা হয়, কনজিউমার কোর্ট। তাহলে এটার থেকে 6 মার্কসের কোশ্চেন আসতে পারে। তাহলে এই হয়ে গেল তোমাদের চতুর্থ অধ্যায় শেষ। ঠিক আছে? তাহলে তোমাদের এই যে চতুর্থ অধ্যায়, ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায়ে কিন্তু 3টা ভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। তাহলে যেহেতু 3টা ভাগ আছে, তাহলে আমি বলবো 3টা ভাগের থেকে 3টা ভাগেরই 2 মার্কসের কোশ্চেনগুলো তোমরা পড়ে রাখবে। তোমরা জানো যে তোমাদের এই অধ্যায় থেকে 2 মার্কসের আর 6 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে 2 মার্কসের জন্য তোমরা 3টা থেকেই পড়বে, আর 6 মার্কসের জন্য আমি এই ক্লাসটির পরে একটা সাজেশন ভিডিও আপলোড করব, সেখানেও বলে দেব, এখনও বলে দিচ্ছি যে তোমরা এই 3টি টপিক থেকে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, এই 3টির মধ্যে থেকে যে কোনো 2টি বিভাগ থেকে তোমরা বড় কোশ্চেন শিখে রাখবে, একটাকে বাদ দিবে। ঠিক আছে? তাহলে এর পরের দিন থেকে আমরা শুরু করব তোমাদের যে 5ম অধ্যায় আছে সেটি। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।